আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আর একটা সাধারণ বিষয় নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব অল্প সময়ের ভিতরে। যে কোনো বিল্ডিং স্ট্রাকচারের যে সাইটে কনস্ট্রাকশনের জন্য নির্ধারিত ডিজাইন করা হয়, সেই সাইটের ক্যারেক্টারিস্টিক্স কিভাবে নির্ধারণ করা হয় এবং এটা কেন করতে হয় এবং নির্ধারণ করার প্রসেস, এবং এটা সয়েল টেস্ট রিপোর্টের ডাটা থেকে কিভাবে বের করা যায়। আমি ধারণা করি আর কি যে বিষয়টা সয়েল টেস্টের গুরুত্ব সবাই জানে, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো কিন্তু সাধারণ বিষয়টা আজকে এমনভাবে ব্যাখ্যা করব, আপনাদের শেষের অনুধাবনটা হবে যে এটা একটা অসাধারণ পার্সপেক্টিভ আপনারা অনুভব করবেন। তো আসেন দেখি আমরা শুরু করি। আমাদের বিএনবিসি কোডে চ্যাপ্টার 2 পার্ট 6-এ টেবিল 6.2.18 ডিজাইন সাইসমিক ডিজাইন ক্যাটাগরি নির্ধারণ, যে টেবিলটা থেকে নির্ধারণ করতে হয়। এখানে 3টা ডাটা লাগে। একটা হলো যে অকুপেন্সি ক্যাটাগরি 1 2 3 4, 1 2 3 এর জন্য একটা অংশ পার্ট এবং 4 এর জন্য একটা পার্ট, এবং প্রত্যেকটা পার্টের জন্য 1 জন 2 জন 3 4 এর জন্য আলাদা আলাদা কলাম আছে। এবং বাম পাশে সাইট ক্লাস, টোটাল 7টা সাইট ক্লাস আছে। এবং এই 3টা ডাটার সমন্বয়ে এখান থেকে সাইসমিক ডিজাইন ক্যাটাগরিগুলো নির্ধারণ হয়, ডি, এ, বি, সি, ডি। তো সাইট ক্লাস নির্ধারণের জন্য আমাদের টেবিল 6.2.13-তে যেতে হবে। এখানে প্রত্যেকটা সাইট, এই 7টা সাইটের আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিকগুলো দেওয়া আছে। এখানে 3 ধরনের ডাটা দেওয়া আছে: শিয়ার ওয়েভ ভেলোসিটি, এসবিটি ভ্যালু এবং আনড্রেইন শিয়ার স্ট্রেংথ। তো আমরা যদি এই 3টা যে কোনো একটা আমরা জানতে পারি বা বের করতে পারি, তাহলে এখান থেকে আমরা তার করেসপন্ডিং সাইট ক্লাস ডাটাটা বের করতে পারবো। তো এখানে আমরা এইটার ডিটেল থিওরি আলোচনাটা করা হয়েছে সেকশন 2.5.3.2 সাইট ক্লাসিফিকেশন, সেম চ্যাপ্টার সেম পার্ট বিএনবিসি 2020। এখানে 3টা ডাটার জন্য 3টা ইকুয়েশন আছে। প্রথম ইকুয়েশনটা এটা দিয়ে সাইট ক্লাস এটা বের করতে গেলে হলো যে ডাটাটা লাগবে শিয়ার ওয়েভ ভেলোসিটি অফ লেয়ার আই, যেটা একটা ইনস্ট্রুমেন্টের মাধ্যমে, এবং এইটার ব্যবহার খুবই কম। এবং এটা সম্পর্কে সাধারণত একাডেমিশিয়ান রিসার্চার যারা, তারা ভালো বলতে পারবেন, তাদের আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো। সাধারণভাবে আমি যেহেতু ওভারঅল কনস্ট্রাকশন প্র্যাকটিসের দিক থেকে এই কন্টেন্টটা করতেছি, এইটার ব্যাখ্যায় আমি গেলাম না। পরের ইকুয়েশনটায় এইটা এই এভারেজ ফিল্ড এসপিটি ভ্যালু, যেটা সাধারণত বেশিরভাগ সয়েল টেস্টে যেভাবে করা হয়, সেখানে এসপিটি ভ্যালুটা ফিল্ডে কালেকশন করা হয়। এটা যেহেতু অ্যাভেলেবল রেডিলি, আমরা এটাকে ব্যবহার করতে পারি। আরেকটা ইকুয়েশন আছে, সেটা হলো যে আমার সাধারণত দেখা যায় যে সব সয়েল প্রোফাইলে উপরের অল্প কিছু লেয়ার, অল্প বা যত সংখ্যক ক্লে সয়েলের লেয়ার থাকে, তো এই যে কয়টা লেয়ার থাকবে, 2টা 4টা বা 6টা 5টা, সেই লেয়ারগুলোর প্রত্যেকটা লেয়ারের আনড্রেইন শিয়ার স্ট্রেংথ যদি জানা থাকে, সেখান থেকে আমরা এখানে এই ডাটাটা পাবো, এভারেজ আনড্রেইন শিয়ার স্ট্রেংথ। তো এটাও ওইভাবে করা হয় না, বা আমরা সয়েল টেস্ট রিপোর্টে এটা ওইভাবে পাই না, বা পেলেও সেটার মানে গ্রহণযোগ্যতা নিয়ে সন্দেহ থাকে কাজের দুর্বলতার কারণে।
তো আমরা মূলত এই ইকুয়েশনটা নিয়েই কাজ করব এবং এটা নিয়ে কাজ করাটাই আমাদের জন্য সবার জন্য সুবিধাজনক। এখানে কিছু জিনিস লেখা আছে, সেটা হলো যে এই লেখাটার অর্থটা হলো এই যে টিপিক্যালি আমরা কি দেখি যে একটা সয়েল প্রোফাইলের প্রথমে 10 ফিট 15 ফিট 20 ফিট বা 30 ফিট একটা প্রথমের একটা অংশ, এটা ক্লে লেয়ার থাকে সাধারণত, এবং নিচে বালি লেয়ার থাকে। আবার কোনো জায়গায় হয়তো আবার এরকম উপর থেকে নিচ পর্যন্ত টোটালি বালি, আবার কোনো জায়গায় হয়তো পুরোটাই ক্লে। তো এখানে যেটা বলছে যে এরকম যদি হয় যে উপরে একটা অংশ ক্লে আছে, কাদা আছে, তারপরে বালি, সেই ক্ষেত্রে আমরা এই কারণে যেহেতু একটা পার্থক্য থাকে, আমরা এই ফিল্ড এসপিটি ভ্যালুটা আমরা কারেক্টেড ভ্যালু বসাবো না, আমরা ডিরেক্ট ফিল্ডে যেটা আমরা রেকর্ড করি সেই ভ্যালুটা এই এনআই, ফিল্ড স্ট্যান্ডার্ড পেনিট্রেশন ভ্যালু ফর লেয়ার আই, এটা দিয়ে আমরা ক্যালকুলেশন করব। এখন নিচে একটা রেকমেন্ডেশন বলা আছে, সেটা হলো যে তিনটা ইকুয়েশনের ভিতরে কোড রিকমেন্ড করতেছে ফার্স্টে যে শিয়ার ওয়েভ ভেলোসিটি, এই ডাটাটা যদি অ্যাভেলেবল থাকে তাহলে সাইট ক্লাসিফিকেশনের জন্য এটা ব্যবহার করতে বলছে প্রথমে, কিন্তু এটা যদি অ্যাভেলেবল না থাকে সেই ক্ষেত্রে আমাদের সেকেন্ড যেটা এসপিটি ভ্যালু দিয়ে আমরা এই ক্লাসিফিকেশনটা যেন করি। তো আসেন আমরা একটা বোর্ড লগ দেখি। এই বোর্ড লগে এটা একটু সাধারণ পরিচিতি দিই, সেটা হলো যে আমরা প্রত্যেকটা সয়েল লেয়ারে তিন ধাপে আমরা এই স্পুন দিয়ে আমরা হ্যামারিং করে 3 ধাপে 3টা ডাটা নেই, কতগুলো ব্লো লাগলো রেকর্ড করি। প্রথম 6 ইঞ্চি বা 150 mm এর জন্য এটা, পরের 150 mm এর জন্য এটা, পরের 150 mm এর জন্য এটা, এবং রেকর্ডেড ফিল্ড ডাটা, যেটা ফিল্ড ডাটা রেকর্ড, এইটা হলো রেকর্ডেড ডাটা। এটা শেষ 2টা লেয়ারের এসপিটি ভ্যালুর সামেশন। এখন আর এই পাশের ডাটাটা হলো এটা একটা কিছু কারেকশন ফ্যাক্টর আছে, কারেকশন ক্যালকুলেশন আছে, সে কারেকশন করার পরে যে কারেক্টেড এসপিটি ভ্যালু সেটা এই ভ্যালুগুলো। তো আমরা ইকুয়েশনে যেটা ব্যবহার করব সেটা হলো ফিল্ডে রেকর্ডেড ডাটা আর কি। আমরা আমাদের ক্যালকুলেশনটার স্প্রেডশিট ফরম্যাট এখানে যদি আমরা ইনপুট করি, আমাদের ইকুয়েশনটা যদি আবার একটু দেখি, এখানে কি বলা আছে, ডিআই বলতে বলছে থিকনেস অফ লেয়ার আই, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত যে লেয়ারগুলো যদি 30 মিটার পর্যন্ত করতে বলা হয়েছে, তাহলে 1.5 মিটার করে যদি হয় 20টা লেয়ার হবে, এবং প্রথম লেয়ারের থিকনেস DI1 মানে D1 মানে ফার্স্ট লেয়ারের থিকনেস, D2 মানে সেকেন্ড লেয়ারের থিকনেস, এইভাবে করে D20 20 নম্বর লেয়ারের থিকনেস, এবং NIটা হলো ওই করেসপন্ডিং লেয়ারের ফিল্ড স্ট্যান্ডার্ড পেনিট্রেশন ভ্যালু, যেটা আমরা সরাসরি রেকর্ড করি আর কি। আমাদের এখানে 2টা পার্ট, প্রথম পার্টটা হলো যে সামেশন অফ DI, মানে লেয়ারগুলোর থিকনেসের সামেশন, ডিভাইডেড বাই প্রত্যেকটা লেয়ারের এই ক্যালকুলেশনটা করতে হবে DI ডিভাইডেড বাই NI, মানে ওই পার্টিকুলার লেয়ারের থিকনেস ডিভাইডেড বাই রেকর্ডেড এসপিটি ভ্যালু, এইটার একটা সামেশন হবে, এবং 2টা সামেশনের রেশিওটা থেকে আমরা এভারেজ ফিল্ড এসপিটি ভ্যালু পাবো। আমরা এই সাইট ক্লাসের এই ক্যালকুলেশনে যাই, আমাদের বোর্ড লগে 15 মিটার পর্যন্ত ডাটা আছে, 1.5 মিটার করে প্রত্যেকটা লেয়ার, এবং রেকর্ডেড এসপিটি ভ্যালুগুলো আমরা এখানে দিয়েছি। এটা এই 2টা ডাটার DI ডিভাইড বাই NI এর ক্যালকুলেশন, এবং এখান থেকে আমরা এই N বার এই ভ্যালুটা পাইলাম 19। এখন এখানে একটা দেখার বিষয় আছে, যেটা হলো যে আমরা পরবর্তীতে আরো
আর এখানে দেওয়া আছে 30 মিটার পর্যন্ত এভারেজ। 30 মিটারের ডাটা যদি না থাকে সেই ক্ষেত্রে আমরা যতটুকু ডাটা আছে অতটুকু ডাটা নিয়ে আমরা এই ক্যালকুলেশনটা করব। আমাদের রেজাল্ট যেহেতু 19 আসছে 19, আমরা ওই টেবিলটাতে যাই। এই টেবিলটাতে প্রথমটা হলো রক লেয়ার, একদম ডিরেক্ট, যেখানে ব্লো হ্যামারিং করলেও স্পুন ড্রাইভ মানে যাবে না, আটকে থাকবে আর কি। 2 নাম্বারটা হলো যে এখানে ওই যে এভারেজ এসপিটি ভ্যালুটা যদি 50-এর বেশি হয় তাহলে আমাদের সাইড ক্লাস হবে বি, আর যদি এভারেজ এসপিটি ভ্যালু 15 থেকে 50-এর ভিতর থাকে তাহলে আমাদের সাইড ক্লাস হবে এসসি। তো আমাদের ক্যালকুলেশন অনুযায়ী আমাদের সাইড ক্লাস হলো এসসি। এখন এখানে একটা বিষয়, সেটা হলো যে যদি পর্যাপ্ত ডাটা থাকতো তাহলে হয়তো এমন হইতে পারতো যে আমাদের অরিজিনালি সাইড ক্লাসটা এসবি, এসসি না। সেই ক্ষেত্রে কি হচ্ছে যে দেখা এসবি হইলে আমাদের মাটিটা ভালো, এখানে আমরা একটা সুবিধা পাইতাম, ডিজাইনটা ইকোনমিক্যাল হইতো। কিন্তু যেহেতু ডাটা নেই আমাদের এসসি পরেরটাতে যেতে হচ্ছে, এবং এসবির তুলনায় এসসির ডিজাইনটা একটু কম, মানে একটু খরচ বেশি হবে। আর এখন আমরা যদি কনক্লুশন যাই, আমরা এই আলোচনা করে কি বুঝলাম? এই আলোচনা করে বুঝলাম যে তিনটা কেস আমি বলতেছি। যে ধরেন সয়েল টেস্ট রিপোর্ট ডাটা যেটা দেওয়া আছে সেটা অ্যাকচুয়াল যে কন্ডিশন, সয়েল কন্ডিশন, তার থেকে ভালো অবস্থান দেখাচ্ছে, তাহলে বিল্ডিং স্ট্রাকচার ডিজাইনটা আনসেফ হবে। 2 নাম্বার হলো যে যদি রিপোর্টের ডাটাটা অরিজিনাল স্টেট থেকে, অরিজিনাল কন্ডিশন থেকে খারাপ দেখায়, সেক্ষেত্রে স্ট্রাকচার ডিজাইন এক্সপেন্সিভ হবে, মানে যেটা হওয়ার কথা তার থেকে বেশি খরচ হবে। আর 3 নাম্বার হলো যে বিল্ডিং এর স্ট্রাকচারের ডিজাইন মাইট বি এক্সপেন্সিভ, মানে এক্সপেন্সিভ হওয়ার চান্স আছে যদি আমরা বোরিং 30 মিটারের কম করি। এই কারণে যে আমাদের কম ডাটা থাকলে আমরা হয়তো এসবি ক্যারেক্টারিস্টিক্স থাকার পরেও আমরা ক্যালকুলেশনে সাইড ক্লাস এসসি পাচ্ছি, যার কারণে আমাদের স্ট্রাকচারের ডিজাইনটা এক্সপেন্সিভ হওয়ার চান্স থাকে আর কি, যদি এই ধরনের পরিস্থিতি থাকে। এই জন্য 1 নম্বর কথা হলো সয়েল টেস্টটা প্রপারলি করতে হবে, এবং 2 নম্বর হলো এটা চেষ্টা করতে হবে 30 মিটার পর্যন্ত করার, তাহলে ডিজাইনটা সেফ প্লাস ইকোনমিক্যাল হবে। আশা করি সবাই বুঝতে পারছেন। পরবর্তীতে এই ধরনের আলোচনা দেখার আমন্ত্রণ রইল। আরও কিছু এরকম কন্টেন্ট আসছে ইনশাআল্লাহ, আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।